আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মিয়ানমারে চলছে বিক্ষোভ, ২৩,০০০ বন্দীকে মুক্তি দেবে সেনা সরকার, সমালোচিত পুলিশ ইউনিটকে ইইউর প্রশিক্ষণ। বাবার মৃত্যুর খবরে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি, মানবিক বিবেচনায় ১ মাসের জামিন। চতুর্থ ধাপে রোববার ৫৫ পৌরসভায় ভোট, শেষ মুহূর্তের ক্লান্তিহীন প্রচারে প্রার্থীরা। লেবুর হালি ৮০ টাকা, ডিমের দাম চড়া, স্বস্তি ফিরেনি চাল ও ভোজ্য তেলের বাজারে। মিরপুর টেস্টে ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ, ৩ হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই, প্রাপ্য মর্যাদা দেওয়ার তাগিদ। শুরুতে মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে সর্বস্তরের মানুষ। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে প্রতিদিনই যোগ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে আটক ২৩,০০০ বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে সামরিক সরকার। আর মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে কঠোর অবরোধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজহারুল ইসলামের রিপোর্ট। অভ্যুত্থানের পর থেকেই সেনা শাসন বিরোধী ক্ষোভে জনতার ঢল বাড়ছে। বিক্ষোভের সপ্তম দিনে হাজারো মানুষ প্রতিবাদ জানাচ্ছেন ইয়াঙ্গুন, মান্দালয়, নেপিদো সহ বড় শহরগুলোতে। প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছেন আদিবাসী সহ কেবিন ক্রু, আধ্যাত্মিক নেতা ও প্রকৌশলীরা। প্রতিবাদে সামিল হয়েছে পুলিশ বাহিনীর সদস্যরাও। বিক্ষোভের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক বাহিনীর দমনপীড়ন। খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে এনএলডি নেতাসহ মানবাধিকার কর্মীদের। আর এরই মাঝে ২৩,০০০-এর বেশি কারাবন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনা সরকার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জেনারেল মিন অং লায়ং বন্দীদের মুক্তির ঘোষণা দেন। অপরদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের জেরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তাদের ওপর আরও বড় অর্থনৈতিক অবরোধ আসবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। অত্যাচার, নিপীড়ন, হত্যা আর গুমের ঘটনায় বরাবরই সমালোচিত মিয়ানমারের বিশেষ পুলিশ ইউনিট। গেল সপ্তাহের সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রকামীদের উপর চড়াও হয়েও বিশ্বব্যাপী সমালোচিত হয় এখন তারা। এই পুলিশ ইউনিট ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহায়তা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পেয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িত মিয়ানমার সেনাবাহিনীর সহযোগী এই পুলিশ ইউনিটকে প্রশিক্ষণ দিলেও প্রত্যাবাসন ইস্যুতে ইইউকে খুব একটা সরব হতে দেখা যায়নি। আজহারুল ইসলামের আরেকটি রিপোর্ট। ২০১৭ সালের ২৫ আগস্ট জাতিগত সহিংসতার শিকার হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, নারকীয় নির্যাতন, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনায় তারা বাংলাদেশে আশ্রয় প্রার্থী হয়। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভাসানচরে স্থানান্তর করা হয়। থাকার জন্য মানসম্মত নতুন ঘর এবং স্বাস্থ্যসম্মত আবাসন পেয়ে রোহিঙ্গারা উচ্ছ্বাস প্রকাশ করলেও এ স্থানান্তরে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
গেল কয়েকদিন ধরে সামরিক শাসনের বিরুদ্ধে যখন বিক্ষোভে উত্তাল মিয়ানমার, তখন আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার অভিযোগ উঠেছে দেশটির বিশেষ পুলিশ ইউনিটের বিরুদ্ধে। আর এই ইউনিটকে জনসমাগম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ইইউ সহায়তা প্রকল্পের আওতায় মিয়ানমারের পুলিশকে জনসমাগম সামাল দেওয়ার একটি ম্যানুয়াল তৈরিতে সাহায্য করেছিল ইউরোপীয় পুলিশ। 2012 সালে শুরু হওয়া প্রকল্পটিতে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত পুলিশকে প্রশিক্ষণ ও আধুনিকায়নের যন্ত্রও সরবরাহ করা হয়। গেল সপ্তাহে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ফলে প্রকল্পটি বাতিল করে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইইউ এর প্রশিক্ষণ পাওয়া এ বিশেষ পুলিশ বাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারীদের উপর জলকামান, রাবার বুলেট ও তাজাগুলি নিক্ষেপের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এই বিশেষ বাহিনীর একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যায় ওই পুলিশ সদস্য নেপিদোতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুটছেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এবার দেশের খবর। 9 মাস পর দেশে ফিরে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ-হক শিকদারকে জামিন দিয়েছেন আদালত। বাবার মৃত্যুর খবর পেয়ে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই রণ-হক শিকদারকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে দুপুরে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম আশেখ ইমাম আগামী 10 মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। দেশের অন্যতম শিল্প গোষ্ঠী শিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক শিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান। তার ছেলে রণ-হক শিকদার। রণ ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত এমডিকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত বছর 19 মে গুলশান থানায় মামলা হয়। এখানে তদন্ত প্রমাণ আছে, এই আসামিকে জামিন দিলেও এই মামলার কোনো দেখা করবে না এবং আমরা আশা করি তদন্তের মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামিরা বিচারের মুখোমুখি হবেন। চতুর্থ ধাপে 55 পৌরসভায় ভোট রোববার। 29 পৌরসভায় ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে আর 26টিতে ব্যালট পেপারে। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে 3 প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। আর বরিশালের মুলাদিতে নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঠাকুরগাঁও পৌরসভায় বিরামহীন জনসংযোগে ব্যস্ত 3 মেয়র প্রার্থী। নির্বাচনে বিএনপির সাবেক মেয়রের ব্যর্থতাকে কাজে লাগিয়ে জয় পেতে চান আওয়ামী লীগ প্রার্থী। 3 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকার প্রতীককে ভোট দিয়ে নৌকার প্রতীককে বিজয়ী ছিনিয়ে নিয়ে আসবে। আমার ভোটার ভাইয়েরা যদি ঠিকমতো ভোট দিতে যেতে পারে আগামী 14 তারিখ, তাহলে ধানের শীষের বিপুল ভোটে বিজয় হবে। তবে ভোটাররা পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন। এই এলাকার উন্নয়ন কাজমূলক কাজ হবে, এরকমই একদম প্রার্থীকে আমরা ভোট দিয়ে এলাকা সেবা করবে, আমি তাকেই ভোট দিতে চাই। নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সম্পর্কে আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো। ইনশাআল্লাহ আগামী 14 তারিখ আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। এদিকে বরিশালের মুলাদি পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী শরীফুজ্জামান রুবেল বলছেন, বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডে ভোটারদের রায় নৌকার পক্ষেই যাবে। তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদারুল ইসলামের অভিযোগ কোনো উন্নয়নই হয়নি। বর্জ্য ব্যবস্থাপনার উপরে আমি একটি বাইরের বিদেশি একটি সংস্থার সাথে আমাদের একটি চুক্তি হয়েছে, সেখানে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মুলাদিকে ডিজিটাল পৌরসভা করবে, সেই পৌরসভাকে গড়ার তো দূরের কথা, সেখানে কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। এদিকে বানারীপাড়ায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটের প্রচার। প্রচারণায় এখন পর্যন্ত কোনো আমাদের বাধা আসেনি, কিন্তু আমরা এখনো সংশয় প্রকাশ করতেছি। জনস্রোত দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন সময়ে আবল তাবল নানা ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। নেত্রকোনায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ 3 জন, কাউন্সিলর পদে 52 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 2 মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয় 3 জন। রাজবাড়ীতে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে 2 জন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সপ্তাহের বাজার পরিস্থিতি। ফর্দ থেকে বাদ দিতে হচ্ছে লেবু। 1 হালির দাম 80 থেকে 100 টাকা। দাম বেড়েছে ডিমেরও। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চাল। মিনালা দিবার রিপোর্ট। নিত্যপণ্যের বাজারে লেবুর স্বাদ এখন তিক্ত। এলাচ লেবুর হালি 80 থেকে 100 টাকা, কাগজি লেবু 40 টাকা, লম্বা লেবু বিক্রি হচ্ছে 60 টাকায়। ছোট ছোট লেবু হচ্ছে 20 টাকা 30 টাকা হালি, আর বড় লেবু কিনতে গেলে 80 টাকা 100 টাকা হালি পড়ে যায় এখন বর্তমানে। ইনকামের সাথে তুলনা করতে গেলে দেখা যায় যে লেবু খাওয়া যাবে না আর কি। দাম বেড়েছে ডিমেরও। হাঁসের ডিম হালি 60 টাকা, ফার্মের ডিম 30 টাকা, দেশি মুরগির ডিমের হালি 60 টাকা। হালিতে বাড়ছে 8 টাকা, আর লাল ডিম বাড়ছে হালিতে 3 টাকা, আর দেশিটা বাড়ছে হালিতে 5 টাকা। ভোজ্য তেলের দাম কিছুতেই কমছে না। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়, খোলা সয়াবিন 120, খোলা পাম অয়েল 100 টাকা দরে। আমরা কেজি বেশি হইলো আপনার 128 টাকা, আর এমনি লিটার হইলো আপনার 115 টাকা সয়াবিনটা, আর পামালটা হইলো আপনার 100 টাকা লিটার, এমনি কেজি হলো 110 টাকা। নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। শীতের সবজির সরবরাহ প্রচুর, দামেও ক্রেতার স্বস্তির মধ্যে। তবে নদীর মাছের দাম কিছুটা বেড়েছে। ট্যাংরা মাছ, আই মাছ, তারপরে মলা মাছ, এই চৌ মাছ, এগুলি মনে হয় নদী পানি টান দিচ্ছে তো, কেটে 10-20 টাকা বাড়তি। কিছুটা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকা, আর কর্ক 280 টাকা কেজি দরে। মুরগি কিছু আপনার 130 টাকা, এখন বর্তমানে 150 টাকা হয়েছে। আর আপনার সোনালি হয়েছে কি আপনার 260 টাকা, এখন বর্তমানে 280 টাকা চলতেছে। বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু, মহিষ, খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আল জাজিরার বাংলাদেশ বিরোধী অপপ্রচারের কুশীলবদের খোঁজা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। চামড়া বর্জ্যে ধলেশ্বরী এখন জলজ প্রাণী শূন্য। দূষিত পানি ছড়াচ্ছে দুর্গন্ধ, বেড়েছে রোগ বালাই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার বাংলাদেশ বিরোধী অপপ্রচারের নেপথ্য কুশীলবদের খুঁজে বের করা হচ্ছে। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের পেছনে দেশে বিদেশে কারা কারা জড়িত সেটাও খুঁজে বের করা হচ্ছে। অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অপপ্রচার রটানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, সেটাও বাস্তবে মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে এবং আল জাজিরার এই আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রতিপন্ন হবে। দেশে বিদেশে আজ একটা রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর চক্রান্তে লিপ্ত। প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বানোয়াট তথ্যচিত্র প্রচারের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত মানববন্ধন হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নানক চত্বরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান আব্দুল আজিজ সম্পর্কে যে ধরনের বানোয়াট তথ্য উপস্থাপন করেছে আল জাজিরা তার তীব্র নিন্দা জানান। এ সময় নানা স্লোগান খচিত ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেন সর্বস্তরের মানুষ। তথ্যচিত্রটি বাংলাদেশ, প্রধানমন্ত্রী আর সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে তারা উল্লেখ করেন। আল জাজিরা বরাবরই বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে আসছে বলেও ক্ষোভ জানান তারা। পরে একটি প্রতিবাদ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টিকা সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চলছে। চীনা নববর্ষ উপলক্ষে ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। আরও জানান, চীন এরই মধ্যে গ্যাভি কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে 1 কোটি করোনা ভ্যাকসিন সহায়তার ঘোষণা দিয়েছে। China just announced to provide 10 million COVID vaccines
to developing countries through the COVAX initiative. Besides, we are now in close discussion with the Bangladesh government over vaccine assistance. Today, the Chinese New Year is widely celebrated around the world. The charm of this ancient festival transcends borders and races. So, join us to welcome a joyful new year. ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আর তা মোকাবেলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা ও সাহসিকতায় বাংলাদেশের মানুষ আগেই পেয়েছে করোনার ভ্যাকসিন, বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহবুবুল আলম খোকার সমর্থনে সমাবেশে যোগ দেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় তিনি সকল অপচেষ্টায় রুখে উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভবিষ্যৎবাণী করেছিল হাজার হাজার মানুষ মারা যাবে, দাফন করার জন্য মানুষ বাংলাদেশে থাকবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রজ্ঞায়, দৃঢ়তায়, সাহসিকতায় লন্ডনের মানুষ ভ্যাকসিন পাওয়ার আগেই, কানাডার মানুষ ভ্যাকসিন পাওয়ার আগেই বাংলাদেশের মানুষ আজকে ভ্যাকসিন পেয়েছে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,253। মৃত্যুর হার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 343তম দিনে পরীক্ষা হয়েছে 14,328টি। এর মধ্যে নতুন শনাক্ত 404 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 5,39,975। নতুন 422 জন সহ সুস্থ 4,86,393 জন। দৈনিক সংক্রমণ হার 2.82 এবং সুস্থতার হার 90.08%। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বুড়িগঙ্গার পর এবার দূষণের কবলে স্রোতস্বতী ধলেশ্বরী। চামড়া বর্জ্যে এরই মধ্যে উধাও সব জলজ প্রাণী। নদী উৎসারিত দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামগুলোতে, বেড়েছে অসুখ বিসুখ। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় হেমায়েতপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি বহু দিন ধরেই কাজ করে না সাভারের চামড়া শিল্পে। এখানে খুব ভালো পানি ছিল, স্বাদীয় মাছ ছিল, এখন এই ট্যানারি আইসা এবং বিভিন্ন প্রকারের নোংরা পানি আইসা নদীকে বিনষ্ট করে দিচ্ছে। দিনরাত তাই সলিড বর্জ্যে ভরাট হচ্ছে ধলেশ্বরীর তলদেশ। কাঁচা চামড়ার এই দূষণ ক্রমশ ছড়িয়ে যাচ্ছে শাখা নদী আর খালগুলোতে। অথচ ধানমন্ডির হাজারিবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প স্থানান্তরের উদ্দেশ্যই ছিল পরিবেশ বান্ধব আন্তর্জাতিক মানের কারখানা গড়ে তোলা। কানারচর, ঝাউচর, লঙ্কারচর, মুসুরিগুলা, ইটাবাড়া, ঢালিকান্দি, জগন্নাথপুর, খারাকান্দি পর্যন্ত এই নদীর পানি স্রোতে অতিবাহিত হচ্ছে। বাচ্চাদের সমস্যা হয়ে জায়গা, আমাদের বড়দেরও সমস্যা হয়ে জায়গা। বুড়িগঙ্গা নদী নষ্টর বিনিময় লিয়েছে হেমায়েতপুর, সাভার হেমায়েতপুরে যে ধলেশ্বরী নদীর পাশে যে পানি, এটাও নষ্ট হবে না, ওটা নষ্টর বিনিময় এটা লিয়েছে এই জায়গায়, মানে এটাও তো নষ্ট হইতে আছে। কেরানীগঞ্জ, সিংগাইর, সাভার তো বটেই, আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে মারাত্মক দুর্গন্ধ। ধলেশ্বরীর মাছের সুনাম থাকলেও এখন আর তা মেলে না এই নদীতে। এই নদীতে মাছ মারতো হাজার হাজার জেলে জীবিকা নির্বাহ করতো। এখন দেখেন একটা নদীতে, পুরা নদীর মধ্যে একটা জেলে নাই। শিল্প মালিকেরা বলছেন বিসিকের কারণে অকার্যকর ইটিপি প্ল্যান্ট। এভাবে চললে আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কাও আছে। ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু আসলে সঠিকভাবে এখন পর্যন্ত কাজ করছে না, যার কারণে দেখা যাচ্ছে যে ধলেশ্বরী নদীর পানি কিছুটা দূষণ হচ্ছে। সুতরাং ব্র্যান্ড বায়ারদের আমরা ধরতে হয়, অবশ্যই তাদেরকে আপনার এই সার্টিফিকেটগুলো আপনার দিতে হবে। শ্রমিকেরা বলছেন বিকট গন্ধের কারণে তারাও আক্রান্ত নানামুখী রোগে। আমাদের বলা হয়েছে এখানে পরিষ্কার পানি ছাড়বে, এখন অনেক সমস্যা হইতেছে। বুড়িগঙ্গা ধ্বংসের পর চামড়া শিল্প মালিকদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম আর যাচ্ছেতাই আচরণের কারণে ধলেশ্বরী সহ আশপাশের সবগুলো নদীর এখন
কাহিল অবস্থা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। পারিবারিক সামাজিক বাধার তোয়াক্কা না করেই ভাষা আন্দোলনের সামনের কাতারে ছিলেন নারীরাও। রাষ্ট্রভাষা বাংলা চায় নারী কণ্ঠের দৃপ্ত স্লোগান ছিল মিছিলে মিছিলে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা আন্দোলনে নারীর ভূমিকা ইতিহাসের অনেক জায়গা থেকে বাদ পড়েছে। তাদের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই যথাযথ মর্যাদা প্রাপ্য ভাষা কন্যাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। 52 ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রঞ্জিত হয় রাজপথ। বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত। ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তৎকালীন সময়ে পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে পাকিস্তানি আর্মির বন্দুকের নল উপেক্ষা করে এগিয়ে এসেছে নারীরা। ভাষার দাবিতে পুরুষের পাশে নারীরও সমান অংশগ্রহণ। 21 ফেব্রুয়ারি আমতলার সমাবেশ থেকে 144 ধারা ভঙ্গ করে মেয়েদের যে দলটি প্রথম বের হয় তার অগ্রভাগে ছিলেন রওশনারা বাচ্চু ও ডক্টর সুফি আহমদ। ব্যারিকেড ভাঙে ভাষাকন্যারা। পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হন রওশনারা বাচ্চু সহ সুফিয়া ইব্রাহিম, সুরাইয়া ডলি, সারা তৈফুর সহ অনেক ভাষাকন্যা। রওশনারা বাচ্চু, সুফিয়া ইব্রাহিম এরকম যারা সেই দিন কারফিউ ভেঙে মিছিল নিয়ে গিয়েছিলেন, এবং তারা যে দ্রুত একটি শহীদ মিনার করা হয়েছিল। আমরা এখনও জানতে পেরেছি পরে যে প্রফেসর আনিসুজ্জামানের মা সেই শহীদ মিনার দেখেছিলেন, পুলিশ ভেঙে দিয়েছে। তিনি তার গলার সোনার চেনটি খুলে ওখানে রেখে এসেছেন যে তোমরা এটা বিক্রি করে ইট বালু কিনে আবার শহীদ মিনার বানাও। ঢাকার বাইরে যেসব ভাষা সৈনিক আন্দোলনে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের মমতাজ বেগম ও চট্টগ্রামের প্রতিভা মুচ্ছুদি। ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাঁকেই ছিল নারীর সক্রিয় অংশগ্রহণ। আন্দোলনে কতটা গভীরভাবে জড়িয়েছিলেন নারীরা তা ইতিহাসে ঠিকভাবে প্রকাশ পায়নি বলছেন বিশেষজ্ঞরা। 22শে ফেব্রুয়ারি যখন মিছিল যাচ্ছে প্রতিবাদ করে, যাতে নারীরা ছাদ থেকে পুষ্প বর্ষণ করেছেন, এটাকেও আমি একটি গভীর জায়গা বলি যে ওদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে বলা যে একটা অসাধারণ কাজ হয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষার। ভাষা আন্দোলনে নারীর সম্পৃক্ততা স্বাধিকার আন্দোলনে বাঙালি নারীর অগ্রগতির বড় ধাপ। স্মৃতিমণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। খুলনা নগরীতে আটকে আছে সড়ক সংস্কার, সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বের জের। ট্রাম্পের অভিশংসন বিচারে ডেমোক্র্যাটদের শুনানি শেষ, দোষী সাব্যস্ত করার আহ্বান। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। কৃষিকে আধুনিকায়ন করতে চেষ্টা চলছে বলে জানালেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা দিতে হবে। বিকেলে গাজীপুরের শ্রীপুরে টিউলিপ ফুলের বাগান ও কৃষি প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। খাদ্য ঘাটতির দেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ দাবি করে কৃষিমন্ত্রী বলেন, এখন আর বিদেশ থেকে আমদানি করতে হয় না। আধুনিক চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করে গেলে কৃষি খাত আরও লাভজনক হবে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী। সিটি কর্পোরেশন আর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বে আটকে গেছে কয়েকটি সড়ক সংস্কার কাজ। সিটি কর্পোরেশনের অভিযোগ, উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নমানের সড়ক নির্মাণ করেছে, তাই সেই সড়ক সংস্কার করতে চান না তারা। আর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না থাকায় তাদের পক্ষে সড়কগুলো সংস্কার সম্ভব নয়। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2013 সালের 30 জুন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করে।
পরে তা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই গর্ত ও খানাখন্দে পরিণত হয় সড়কটি। একই অবস্থা কেডিএ নির্মিত কয়েকটি সড়ক। কেসিসি এই সড়কগুলো সংস্কার করতে নারাজ। সড়কগুলো যেন মরণ ফাঁদ, ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। বর্ষার দিনে এই রাস্তাতে তো কাদা, শুকনোর দিনে ধুলো, বৃষ্টির দিনে পানি। কেডিএ বলে আমাদের না, সিটি কর্পোরেশন বলে আমাদের না, তাহলে রোডটা কাদের? গাড়িগুলো এগুলো তো চলান যায় না। রাস্তার জন্য আমরা কেউ ব্যবসা বাণিজ্য দোকানপাট ঠিকভাবে করতে পারতেছি। এত ধুলাবাড়ি থাকে যে রাস্তার পাশে যে বাড়িগুলো আছে জানালা খুলতে পারে। খুলনা সিটি কর্পোরেশন বলছে কেডিএর নিম্নমানের কাজের দায় নেবে না তারা। কেডিএ উন্নয়ন সংস্থা তারা নিম্নমানের কাজ করবে, আর এটা আমাকে মেনটেনেন্স করতে হবে। আমাকে মেনটেনেন্স করতে হলে নিউ মার্কেট এবং বাস স্ট্যান্ড আমার কাছে হস্তান্তর করতে হবে। আর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে রাস্তা সংস্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনের। রাস্তার দুই পাশের স্থাপনা থেকে কোনো ট্যাক্সও পাই না, ট্যাক্সগুলো কেসিসি নেয়। সেই হিসেবে আমাদের ম্যান্ডেট অনুযায়ী আমরা সড়ক মেরামত করতে পারি না। সড়কগুলো সংস্কার হোক, এই দাবি নগরবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে সুদের টাকা দিতে না পারায় মা মেয়েকে একসঙ্গে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়াকৈরের সিরাজপুর এলাকায় নিজ বাড়ি থেকে মারপিট করতে করতে টেনে হিচড়ে মমতাজ নামে এক নারীকে বের করে কয়েকজন। পরে রাস্তার পাশে গাছে বেঁধে চালানো হয় নির্যাতন। এ সময় মমতাজের মেয়ে নির্যাতনের দৃশ্য ফোনে ধারণ করতে গেলে তার উপরও নির্যাতন শুরু হয়। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগী। 1.5 মাস আগে প্রতিবেশী গফুরের স্ত্রী কুলসুমের কাছ থেকে 17,000 টাকা সুদে নেন মমতাজ। সম্প্রতি গ্রাম্য সালিশে টাকা ফেরত দিতে 1 মাস সময় বেঁধে দেওয়া হলেও এর আগেই এমন নির্যাতনের শিকার হন তারা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকালে 3 দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেন সিরাজগঞ্জ 2 আসনের এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও আর্থিক খাতে অগ্রণী ভূমিকা রাখছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পরে প্রদর্শনীর 19টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। শেষ করছি জন্মদিনে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসকে স্মরণ করে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। রাজনৈতিক সংগ্রাম আর জীবনবোধ তার গদ্যে বাঙ্গময় একসাথে। তার কথামালা নির্মাণ করে সংগ্রামশীল মানুষের গল্প আর চিন্তক মানুষের কল্যাণবোধ। চিত্রকরের মতো তিনি নির্মাণ করেন মানুষের মানচিত্র। মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপকল্পে উদ্ভাসিত আখতারুজ্জামান ইলিয়াস। শক্তিমান এই কথা সাহিত্যিকের ৭৮তম জন্মদিন ছিল আজ। আদিত্য মামুনের রিপোর্ট। দাঙ্গায় জড়িত, দেশভাগের আগে দুর্ভিক্ষ। আখতারুজ্জামান ইলিয়াস তারপর দেশভাগের মাত্র 2টি উপন্যাস, গোটা কয়েক গল্প প্রবন্ধ নিয়ে কালের ক্যানভাসে রেখাপাত করেছেন তিনি। খোয়াবনামা আর চিলেকোঠার সেপাই তার অনবদ্য সৃষ্টি। প্রবন্ধে গল্পে আখতারুজ্জামান ইলিয়াস চিত্রিত করেছেন ন্যায়নিষ্ঠ জীবনবোধ, সামাজিক বৈষম্য, নিপীড়ন এবং নানাবিধ অসঙ্গতি। রচনা করেছেন মানুষের সহিষ্ণুতা আর সংগ্রামের গল্প। নেতৃত্ব দিয়েছেন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে। যাকে বলে খুব ভালো ছেলে ছিলাম তা তো না, যত ওদের সঙ্গেই থাকতাম। প্রতিক্রিয়াশীল বেষ্টনী ভেঙে তার কলম হয়ে উঠেছে আলোর মশাল। তিনি ছিলেন জীবন জিজ্ঞাসা, বিস্ময় আর স্বপ্নলোকের পরিব্রাজক। তার লেখনীতে তুলে ধরেছেন প্রকৃত বাংলাদেশ, সাম্য আর উদারনৈতিক চেতনা। সমাজের নানা কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। মানুষের অধিকারের জায়গাকে সম্মানিত করেছেন। অসাম্প্রদায়িক চেতনায় তিনি একজন সমৃদ্ধ মানুষ। আখতারুজ্জামান ইলিয়াস বিভিন্ন ভাষায় অনূদিত। তিনি সবসময়ই প্রাসঙ্গিক। আমি মনে করি বাংলাদেশের সাহিত্যে তিনি একজন অমর সাহিত্যিক, যার সাহিত্য আমাদের সামনে থেকে নিশ্চিহ্ন হবে না। ইলিয়াসের সাহিত্য দর্শন নিয়ত সংগ্রামশীল মানুষের প্রেরণার উৎস। আগে ঘোরাঘুরি চলতে বেশি, স্বাভাবিকভাবেই
ঘোড়াগাড়ির স্পিড, ঘোড়াগাড়ির ঘোড়া ইত্যাদি সব মিলিয়ে মানুষের চিন্তা ভাবনা ঠিক ওরকম ছিল, তাই না? আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে কালজয়ী কথা শিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়। ফিটস ফাউন্ডেশন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখক আনিসুল হক। তিনি বলেন, আখতারুজ্জামান ইলিয়াস সৃষ্টি করেছেন বিশ্বমানের সাহিত্যকর্ম। তার সব লেখা ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এছাড়া অন্যান্য বক্তারা বলেন, ক্ষণজন্মা এই লেখক বাংলা ভাষাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লেখনীর মাধ্যমে বলেছেন খেটে খাওয়া মানুষের কথা। তার রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা সবার পড়া উচিত বলেও মনে করেন তারা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে চলছে বিক্ষোভ, 23,000 বন্দীকে মুক্তি দেবে সেনা সরকার। সমালোচিত পুলিশ ইউনিটকে ইইউ এর প্রশিক্ষণ। বাবার মৃত্যুর খবরে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি, মানবিক বিবেচনায় 1 মাসের জামিন। চতুর্থ ধাপে রোববার 55 পৌরসভায় ভোট, শেষ মুহূর্তের ক্লান্তিহীন প্রচারে প্রার্থীরা। লেবুর হালি 80 টাকা, ডিমের দাম চড়া, স্বস্তি ফিরেনি চাল ও ভোজ্য তেলের বাজারে। মিরপুর টেস্টে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ, 3 হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 409। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।